সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক সফরগুলো নিয়ে সৌদি আরব, জাপান, বুলগেরিয়া, ব্যক্তিগত সফরে যুক্তরাজ্য গিয়েছিলেন। এই সফরগুলো সম্পর্কে তিনি আজ সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন। এই বিষয়গুলো তো ছিলই, তার সঙ্গে প্রাসঙ্গিকভাবে সাংবাদিকরা তাকে বেশ কিছু প্রশ্ন করেছেন সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে, বিশেষ করে দেশে সিরিজ টার্গেটেড কিলিং হচ্ছে, গুপ্ত হত্যা ঘটনা ঘটছে। এই বিষয়গুলো যে উদ্বেগ ছড়িয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, সরকার কী ভাবছে, কীভাবে মোকাবেলা করছে, এই বিষয়গুলো এসেছে জোরালোভাবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতা বিষয়গুলো নিয়েও তাকে প্রশ্ন করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অতিথিকে। শুরুতে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, প্রধান সম্পাদক ইটিভি। স্বাগত আপনাকে। বুলবুল ভাই, খুব প্রাসঙ্গিকভাবে আপনার যে সফরগুলো উনি করেছেন সৌদি আরব খুবই উল্লেখযোগ্য, রিমার্কেবল, এবং ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের শ্রমিক নেওয়ার ব্যাপারে নতুন করে কোনো আলোচনা ওনার সঙ্গে হয়েছে কিনা, কিন্তু উনি একটা নতুন দিক নির্দেশনা দিয়েছেন, একটা ডাইমেনশন যোগ করেছেন যে সৌদি আরব, যেটা খবরও এসেছে যে বাংলাদেশে বিনিয়োগের জন্য তাদেরকে আহ্বান জানানো হয়েছে এবং তারা এখানে বিনিয়োগ করতে চায়, তাদের জন্য সুযোগ সুবিধা তৈরি করবেন। এটি একটি সফরের ডেভেলপমেন্ট। তিনি জাপানে আউটরিচ প্রোগ্রামে গেছেন, সেখানেও বিশ্ব নেতাদের সঙ্গে দেখা হয়েছে। এই বিষয়গুলোতে আপনার কাছে কি মনে হয় যে তিনটা সফরের নিট বেনিফিট, মানে আউটকাম কি নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী এবং কি বলেছেন? একটা হচ্ছে স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী তার যে কোনো সফর শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তাতে বিস্তারিত জানা যায়। কিন্তু এবার যেহেতু তিনটি সফর এবং তিনটি খুব গুরুত্বপূর্ণ সফর, বুলগেরিয়া, জাপান এবং সৌদি আরবিয়া, তিনটি মিলে একটি, তিনি তার প্রসঙ্গগুলি বলেছেন যে প্রত্যেকটা সফরে তার যে লক্ষ্যমাত্রা ছিল, লক্ষ্যমাত্রা মানে যে অর্জনের জায়গাগুলি ছিল, সে অর্জনের চিত্রটি তুলে ধরেছেন এবং সবগুলি ইতিবাচক জায়গাতে তিনি ধরেছেন। আমরা তার সফরগুলির সময় মিডিয়াতে দেখেছি যে ধরেন বুলগেরিয়াতে তার যে সফর, সেখানে নারী নেতৃত্বের সম্মেলন, সেই সম্মেলনে তার সফর, বুলগেরিয়ার সঙ্গে কতগুলি চুক্তি সই, জাপানে আউটরিচ প্রোগ্রামে বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ 7টি দেশের নেতার সঙ্গে বৈঠক এবং সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে তাদের আগ্রহ, বাংলাদেশ অগ্রযাত্রা নিয়ে তাদের আগ্রহ এবং সৌদি বাদশার আনুষ্ঠানিক আমন্ত্রণে সৌদি আরব যাত্রা, এই সবগুলিতেই যে ইতিবাচক অর্জনগুলি সেগুলি তিনি তুলে ধরেছেন। এবং পরবর্তীকালে অত্যন্ত সঙ্গত কারণেই আমরা প্রত্যাশিতভাবেই ধারণা করা গেছিল তিনি যখন সৌদি আরবে ছিলেন তখন কতগুলি দুঃখজনক ঘটনা বাংলাদেশে ঘটেছে এবং এই প্রেস কনফারেন্স সেটাকেই একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে, সেটি আমরা প্রত্যক্ষ করেছি। কাজে অর্জনগুলি আমার মনে হয় যে এটা যারা প্রেস কনফারেন্স দেখেছেন তিনি সেগুলি প্রত্যক্ষভাবে বলেছেন এবং প্রত্যেকটা সফরই খুব গুরুত্বপূর্ণ সফর ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর সাংবাদিকদের বুলগেরিয়া সফরের তাৎপর্যটা কি ছিল বলে মনে হয়? আমার মনে হয় যে এখানে সাংবাদিকরা হয়তো এই দিকটি দেখেন। বুলগেরিয়া সফরের একটি দিক হতে পারে যেটি মানে আনুষ্ঠানিকভাবে কেউ বলেনি। আপনার খেয়াল থাকবার কথা যে বুলগেরিয়াতে প্রধানমন্ত্রী বারবার উল্লেখ করেছেন যে সেখানে বুলগেরিয়ার রাষ্ট্রনেতাদের সঙ্গে বুলগেরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ইউনেস্কোর এখন যিনি মহাপরিচালক ইরিনা বোকোভা, তিনিও তাকে ব্যাংকুয়েট আমন্ত্রণ জানিয়েছেন, বক্তৃতা দিয়েছেন। এইটার একটা তাৎপর্য যেটা হয়তো সাংবাদিকরা প্রশ্ন করলে পারতেন বা আমি থাকলে হয়তো আমি প্রশ্ন করতাম, এটি যে ইরিনা বোকোভা আগামী সেপ্টেম্বরে যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হবে সেখানে জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচিত হবে এবং এইবার হিসেব অনুযায়ী কোটা হচ্ছে ইস্টার্ন ইউরোপের। জি। এবং ইরিনা বোকোভা একজন ক্যান্ডিডেট, তিনি ইউনেস্কোর মহাপরিচালক ছিলেন, আবার ইস্টার্ন ইউরোপে আছেন, কিন্তু তার প্রবল প্রতিদ্বন্দ্বী হচ্ছে ইউএনডিপির চিফ হেলেন ক্লার্ক, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী যিনি, যার ফলে এটা একটা মিশ্র প্রতিক্রিয়া। কারণ ইউএনডিপির চিফ হিসেবে হেলেন ক্লার্ক গত 5 বছরে তার সামর্থ্য বেশ প্রদর্শন করেছেন। এটা হয়তো প্রশ্ন করা যেত যে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের সময় ইরিনা বোকোভার যে সম্পর্কে তার আলোচনা, বাংলাদেশকে তাহলে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মহাসচিব পদে বুলগেরিয়াকে সমর্থন করবেন, এটা হয়তো প্রশ্ন করা যেত। যথেষ্ট তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ, কারণ ওই সফরের মধ্যে দ্বিপক্ষীয় 2টি চুক্তি ছাড়া মানে আমি ইরিনা বোকোভার অবস্থানটা দৃশ্যমান দেখেছি এবং আমার মনে হয়েছে যে হয়তো বুলগেরিয়া বাংলাদেশের মতো মানে ইস্টার্ন ইউরোপানগুলো থাকবে, বাংলাদেশের মতো রাষ্ট্রগুলি, আর যেহেতু ইরিনা বোকোভাও নারী এবং জাতিসংঘে বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বড় ধরনের গ্রহণযোগ্যতা আছে, কাজেই তাকে যদি ক্যাম্পেইনের জায়গাটাতে রাখা যায়, সেই জায়গাটাতে আমি জানি না মানে এটি হতে পারত। সৌদি আরবের বিষয়ে একটা বিষয় জোরালোভাবে, সৌদি আরবের প্রশ্নটি খুব সঠিক প্রশ্ন ছিল যে এই যে জোটের মধ্যে যাওয়া না যাওয়া, এটা আমরা আগেও করেছি পররাষ্ট্রমন্ত্রীকে, তিনি খুব সহজেই জবাবটি দিয়েছেন। কিন্তু সৌদি আরবে ধরেন আরও 2টি প্রশ্ন এই মুহূর্তে হয়তো জবাব চাইতে পারতাম আমরা। একটি হচ্ছে যে
গত হজের সময়ে যারা মারা গেলেন বাংলাদেশি হাজি তাদের ক্ষতিপূরণ আদায়ে কোনো অগ্রগতি সম্পর্কে সরকার জানে কিনা। আমরা জানতাম যে তখন যারা মারা গেছেন তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সৌদি বাদশাহ শুধুমাত্র বাদশাহ না, তিনি 2টি মসজিদে হলি কাস্টোডিয়ান, এবং তাদের একটা আশঙ্কার ব্যাপার আছে, সেটি হচ্ছে 2টি পবিত্র মসজিদ কাবা শরীফ এবং মসজিদে নববী, সেখানে আক্রমণের সময় একটি প্রশ্ন হয়তো হতে পারতো যে এই বাদশার সঙ্গে আলোচনার সময় এই আশঙ্কাটা কত বড়, মানে কারণ আমরা আইএসের যে অবস্থান সিরিয়া ইরাকে দেখছি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় দেখছি, এবং যখন বাংলাদেশ এই জোটে সৈন্য পাঠাবে কিনা তখন এই প্রশ্নটা ছিল যে এটি অন্য কোনো দেশ আক্রমণ করার জন্য বা অন্য কোনো দেশে যাওয়ার জন্য এই জোটে বাংলাদেশ সৈন্য পাঠাবে না, কিন্তু 2টি মসজিদ যদি আক্রান্ত হয় তাহলে বাংলাদেশ পাশে থাকবে। তার মানে এই প্রশ্নটি আছে। তো এই আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রীকে হয়তো আমরা জিজ্ঞেস করতে পারতাম যে এই 2টি মসজিদ আক্রান্ত হওয়ার কোনো আশঙ্কা সৌদি কর্তৃপক্ষ করে কিনা, কারণ এটি শুধুমাত্র সৌদি আরবে অবস্থিত না, এই 2টি মসজিদের সঙ্গে পৃথিবীর তাবৎ মুসলমানদের, মুসলিম উম্মার একটা আবেগ ঘন সম্পর্ক জড়িত এবং মুসলমানদের আইডেন্টিটি জড়িত। কাজে সেটি যদি এরকম আশঙ্কার মধ্যে পড়ে তাহলে যদি আশঙ্কা থাকে তাহলে এটা একটা বৃহত্তর মুসলিম জোট না শুধুমাত্র, আমার ধারণা কৌশলগত একটা বড় জোটই করতে হবে, যে মানে এর বিরুদ্ধে যারা আক্রমণ করতে চাইবেন। কাজে এই প্রশ্নটি হয়তো করা যেতে পারতো। আরেকটি প্রশ্ন যে এইবার সৌদি যারা মুসলিম দেশগুলির মধ্যে থেকে যারা সবচেয়ে বেশি সংখ্যক হাজি হজ করার জন্য পাঠান, ইরান এবার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা পাঠাবে না। এটি খুব বড় ধরনের কূটনৈতিক বিপর্যয় সৌদি আরবের জন্য, কারণ গতবার যখন মিনাতে দুর্ঘটনা ঘটে তখন মিনাতে ইরান স্পষ্টভাবে প্রশ্ন করেছিল যে হজ ব্যবস্থাপনায় মুসলিম দেশগুলির একটি কোয়ালিশন ব্যবস্থাপনা কমিটি করা যায় কিনা, কারণ সৌদি আরব একক উদ্যোগ এটা পারছে না, এবং মিনাতে ওই বেশি সংখ্যক হাজি মারা যায় ইরানের, এবং ইরান তখন স্পষ্টভাবে বলেছিল যে হজ ব্যবস্থাপনায় সৌদি কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে এটি ঘটেছে। কাজেই সৌদি আরব এবার আসছে না, এটি মানে ইরান সৌদি আরবে হজ করার জন্য আসছে না, এটি সৌদি আরবের জন্য একটা বড় ধরনের কূটনৈতিক বিপর্যয়। কূটনৈতিকটা শুধুমাত্র হজ ব্যবস্থাপনায় তার উপরে যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে সেটা কিন্তু খুব বড়ভাবে দাঁড়াবে সেখানে। বলবে আরেকটি প্রশ্ন ওখানে এসেছিল যে শ্রমবাজার নিয়ে, এবং প্রধানমন্ত্রী বলেছেন যে একটা বড় শ্রমবাজার আমাদের, কিন্তু উনি আবার একটা ভিন্ন মাত্রা যোগ করেছেন, বিনিয়োগের জন্য সৌদি আরবকে ডাকছেন। কিন্তু আমি জানতে চাই যে আরেকটি প্রশ্ন আসতে পারতো কিনা যে আমাদের নারী শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে উনি আলাপ করেছেন এবং বলেছেন যে প্রয়োজনে নারীরা তাদের পরিবারকেও সঙ্গে নিয়ে যেতে পারবেন, সেই ব্যবস্থাপনা কিভাবে করা যায় ওগুলো নিয়ে চিন্তাভাবনা হচ্ছে। কিন্তু ইতিমধ্যে আমরা পেপারে খবর দেখেছি যে অনেক নারী সেখানে প্রপারলি কাজ মানে ক্যারিয়ার করতে পারেননি এবং চলে আসতে হয়েছে প্রায় অর্ধেকের মতো। না মধ্যপ্রাচ্যের সৌদি আরব না শুধুমাত্র অনেক দেশে আমাদের নারী শ্রমিকদের জন্য খুব মানে সুখকর অবস্থান হয় নাই, কারণ সেখানে তারা যে অর্থ উপার্জনের স্বপ্নটি নিয়ে যান কিন্তু যে সামাজিক সমস্যাগুলি তৈরি হয় বাংলাদেশের মেয়েরা সেটি গ্রহণ করতে পারে না। সেদিক থেকে প্রধানমন্ত্রীর এই খবরটি সুখবর যে আমাদের মেয়েরা যদি তার স্বামী বা বাবাকে সঙ্গে নিয়ে যেতে পারে বা ভাইকে সঙ্গে নিয়ে যেতে পারে একটা নতুন মাত্রার যুগ হবে। কিন্তু এটা একটু প্রক্রিয়াটি খুব জটিল হবে, কিন্তু তার সঙ্গে যে যাবে সে কি তার উপর নির্ভরশীল হবে নাকি সেও একটা কাজ পাবে? সে যদি কাজ পায় তাহলে পরে এটা খুবই বড়, মানে আমরা একসঙ্গে একটি পরিবারের 2জনকে পাচ্ছি। আর যদি তা না হয় তাহলে সেইখানেও যদি এই লোকটি তার উপর নির্ভরশীল হয়ে থাকে, আনস্কিল্ড একটা লোক যদি যায়, একটা বৃদ্ধ বাবা যদি যায়, তাহলে যে সমস্যাগুলি নিয়ে আমরা কথা বলতে চাই সেই সমস্যাটার সমাধান হবে কিনা বা কতটা হবে সেটি দেখতে হবে। কাজে তারপরে এটা একটি ইতিবাচক উদ্যোগ বলে মনে করি। কিন্তু সৌদি আরবে যেটি প্রধানমন্ত্রী আগেই বলেছেন যে আকামা পরিবর্তনের একটা সমস্যা আসছিল সেটি সমাধান হয়েছে, কিন্তু বড় ইতিবাচক খবর হলো যে সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে। এটি একটি বড় মানে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আমরা এফডিআই যে তালিকা দেখি সেই তালিকায় খুব মধ্যপ্রাচ্যের বড় রাষ্ট্রগুলির নাম নাই। কাজে সৌদি আরবের মতো বড় রাষ্ট্র যদি বিনিয়োগের মধ্যে আসে, আমার ধারণা আমাদের প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আমাদের একটা ব্যবসায়ী দল গিয়েছিল, আমার ধারণা ব্যবসায়ী দলেদেরও একটা প্রেস কনফারেন্স করা উচিত যে এই সফরের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ নিয়ে তারা কি সম্ভাবনা দেখলেন। কারণ আমরা ইতিমধ্যে আপনি জহির জানবেন যে আমাদের গার্মেন্টস সেক্টর কিন্তু নানা কারণে খুব হুমকির মুখে পড়তে যাচ্ছে। একটি অ্যাকর্ড অ্যালায়েন্সের তো কমপ্লায়েন্সের শর্ত তো আছেই,
ইউরোপিয়ান এবং বিশেষ করে ইউরোপিয়ান ক্রেতারা তারা এখন নতুন বাজার করছে ইথিওপিয়াতে, এবং সেখানে ইথিওপিয়াতে তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে তো কম শ্রম কেনা যায়, এবং ইতিমধ্যে বাংলাদেশেরও অনেক গার্মেন্ট তারা কিন্তু ইথিওপিয়াতে চলে যাচ্ছে, রিলোকেট করছে। কাজে সেই জায়গাতে যদি সৌদি আরবের মধ্যে বিনিয়োগকারী আসে, আমাদের অন্য ডাইভার্সিফিকেশন ইনভেস্টমেন্টে যদি আমরা দেখি, তাহলে সৌদি আরবের এটা কিন্তু খুব বড় মাপে হবে আমার ধারণা। আমি যেটা আবারও বলতে চাই যে আমাদের সালমান রহমানের নেতৃত্বে, প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা, তার নেতৃত্বে একটা বড় দল সেখানে গিয়েছিল। তারা যদি এই বাণিজ্য সম্ভাবনাটা নিয়ে একটা তথ্য আমাদের জানান, তাহলে আমাদের মনে হয় যে আমাদের একটা প্রস্তুতি নেওয়া যেতে পারে। জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক কথা বলেছেন প্রধানমন্ত্রী। মধ্যে কথা হচ্ছে যে সরকার জিরো টলারেন্সের মধ্যে আছে এবং যারা এই গুপ্ত হত্যাগুলো ঘটাচ্ছে তাদের ব্যাপারে সরকার কঠোর ব্যবস্থা নেবে। কিন্তু যে প্রশ্নটি উঠেছিল যে ওনার যে একটা সমালোচনা হয়, যেটা হলো যে কোনো একটা ঘটনা ঘটার পরে সরকারিভাবে যে অভিযোগের তীরটা চলে যায় তার রাজনৈতিক প্রতিপক্ষের দিকে, এবং এই বক্তব্যটাকে অনেকেই সমালোচনার দৃষ্টি দেখেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু প্রধানমন্ত্রী এটাকে ডিসকার্ড করেছেন, উনি এটারও সমালোচনা করেছেন যে কেন এটা ঠিক এবং এর সঙ্গে কেন যোগসাজশ রয়েছে, সে বিষয়টা উনি বিস্তারিত বলার চেষ্টা করেছেন। এই প্রশ্নটি কম্পারেটিভলি অনেক খুব শক্ত সরাসরি প্রশ্ন ছিল যে আপনি কোনো ঘটনা ঘটলেই বিরোধী পক্ষের নাম ধরে তাদের উপর দায়িত্ব চাপান, এবং এটি মানুষ মনে করে রাজনৈতিক উদ্দেশ্যের কারণে, এবং এর মধ্য দিয়ে প্রকৃত দোষীরাও হয়তো ছাড়া পেয়ে যেতে পারে যে প্রশ্নটি। এবং তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন সেই ব্যাখ্যাটি হচ্ছে যে এই যে হত্যাকাণ্ডগুলি ঘটছে বা দুর্ঘটনাগুলি ঘটছে, তাদের মধ্যে যাদেরকে ধরা হচ্ছে অথবা ধরা যাচ্ছে না, কিন্তু যে নমুনাগুলি দেখা যায় তার সঙ্গে এর আগে যারা এই সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত ছিলেন, জঙ্গি বাংলা ভাইকে যারা উৎসাহ দিয়েছেন, পুলিশ পাহাড়ে বাংলা ভাইয়ের পক্ষে মিছিল করতে দিয়েছেন, অথবা হত্যা গুম করেছেন, ৭১ যুদ্ধাপরাধীদের এবং সেই সময়ে নির্বাচনের সময়ে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল সেটির মধ্যে তিনি একটা সম্পর্ক খুঁজে পান। এবং এটি আমার ধারণা যে তার ব্যাখ্যার দিক থেকে তিনি সঠিক বলেছেন। তবে যেটি মানুষ আবারও এই প্রশ্নটি করতে চাইবে যে আপনার এই বক্তব্য থাকুক, সেটি আপনার এই ধারাবাহিকতার ব্যাখ্যা হিসেবে আপনি বলতেই পারেন, কিন্তু যে দুর্বৃত্তগুলিকে ধরা হচ্ছে তাদেরকে শাস্তি বিধান করা এবং তাদের রাজনৈতিক পরিচয় উন্মোচন করা, এটি কিন্তু তার বক্তব্যকে প্রতিষ্ঠিত করবে। কাজে পরবর্তী দায়িত্বটা হচ্ছে যে হত্যাকাণ্ডগুলি হলো, এই যে টার্গেট কিলিং হচ্ছে, মানুষ চাইবে যে এর মধ্যে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বা যারা বিভিন্নভাবে এই মানে দুর্বৃত্ত যারা, তাদেরকে গ্রেপ্তার করা উচিত, এবং গ্রেপ্তার করে তাদের একটা রাজনৈতিক পরিচয় সুস্পষ্ট করা উচিত। যেমন ধরেন তিনি এই বক্তব্যে তার সমর্থনে একটি কথা বলেছেন যে জয়কে হত্যার সঙ্গে আমেরিকার যে চক্রান্তটি হয়েছিল, তিনি বলছেন যে আমরা এটা জানতামই না, কিন্তু FBI নথি থেকে জানা গেল যে তার সঙ্গে বাংলাদেশে কারা টাকা দিয়েছে এবং কারা তার সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশের একজন প্রবীণ সাংবাদিক শফিক রহমানের কথা বলেছেন যে তার বাড়িতে নথি পর্যন্ত পাওয়া গেল। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে আপনাদের মনে রাখতে হবে যে আমি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালনা করে আমার কাছে অনেক তথ্য থাকে, সরকার প্রধান সরকার প্রধান হিসেবে অনেক তথ্য থাকে, সব হয়তো আমি বলতে পারি না। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে নিশ্চয়ই সরকার প্রধান হিসেবে তাকে সব দিকেই নজর রাখতে হয় এবং সব দিকে তাকে খেয়ালটি রাখতে হয়। তবে নিশ্চয়ই আমরাও এটা জানতে চাইবো না যে সব তথ্যই তিনি ফাঁস করে দেবেন, এটা সব তথ্যই জানানোরও বিষয় না। কিন্তু আমি আবারও ওই কথাটি বলতে চাই যে ধারাবাহিকভাবে যে ঘটনাগুলি ঘটছে, মানুষ হতাশ হয় ওই জায়গাটিতে যে দ্রুত দুর্বৃত্তগুলি ধরা পড়ছে না। ধরা পড়ে যেমন ধরেন একটি ক্রস ফায়ার গতকাল মারা গেল একজন, বলা হলো যিনি রেজাউল করিম, অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের মূল নায়ক ছিলেন। এটি হয়তো ছিলেন অথবা হয়তো না, কিন্তু তাকে যদি আমরা জীবিত অবস্থায় ধরতে পারতাম, তাকে যদি বিচারের কাঠগড়াটা আনতে পারতাম, তার মুখ থেকে যদি আমরা বের করতে পারতাম যে সে কেন রেজাউল করিম, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যা করতে গেল, তার সঙ্গে কারা ছিল, তাহলে কিন্তু মানুষও এটা বিশ্বাসযোগ্যভাবে গ্রহণ করতো। যেমন বগুড়াতে একজন মারা গেল, বলা হলো যে সিয়া মসজিদ হামলার সঙ্গে জড়িত ছিল, সে মারা গেছে। হতে পারে, আবার নাও হতে পারে। নাও হতে পারে এই প্রশ্নটা আসে যে তার মুখ থেকে বা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তো তার কাছ থেকে আমরা শুনলাম না, অথবা তার সঙ্গে নেপথ্যে কারা জড়িত সেই কথাটা আমরা জানলাম না। এবং ওইটি কিন্তু আসলে
একটা ট্রান্সপারেন্ট গুড গভর্নেন্সের একটা বড় শর্ত, যে একটি হত্যাকাণ্ডে একজন লোক দায়ী থাকবে, কিন্তু আমরা রাজনৈতিকভাবে যখন বলি যে এর পেছনে অনেক মানুষ জড়িত, তখন ওই লোকটির মুখ থেকে যদি আমরা বের করতে পারতাম তাহলে এই সত্যটা প্রতিষ্ঠিত হবে। কাজেই মানুষ এই জিনিসটি জানতে চাইবে যে প্রধানমন্ত্রী যে কথাগুলি বলেন, যে কথাগুলি বলেছেন, যে তিনি যে সব রাজনৈতিক শক্তির দিকে অঙ্গুলি নির্দেশ করলেন, তাদের অতীত অভিজ্ঞতা, তাদের অতীত সম্পর্কের কারণে এটি করেন। কিন্তু এটি আরও প্রতিষ্ঠিত হবে যদি আমরা দুর্বৃত্তদের ধরতে পারি, কারা টাকা পাঠিয়েছিল, বাংলাদেশ থেকে কারা জয়ের এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমরা তাদেরকে চিহ্নিত করে শাস্তির বিধান করতে পারি, তাহলে এই বক্তব্যটি আরও সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হবে। কিন্তু এখন যেই পরিস্থিতি বিরাজ করছে, মন্দির, প্যাগোডা, খ্রিস্ট ধর্মাবলম্বী যাজক খুন হচ্ছেন, সবকিছু মূলই এক ধরনের একটা কি বলে আনস্টেবল একটা পরিস্থিতি, সিকিউরিটি না। এটি যারা করছে, যেমন ধরেন আপনি নাটোরে একজন খ্রিস্টান বা নিরীহ মানুষকে খুন করার উদ্দেশ্য কি, তার মধ্য দিয়ে যেমন ধরেন আমি নিজেও একটু কনফিউজড হই, এই অর্থে যে এটি ক্লেম করছে আইএস। তো আইএস একজন নাটোরের একজন মানে খ্রিস্টান যাজককে খুন করার মধ্য দিয়ে কী অর্জন করবে? গোপালগঞ্জে একজন সাধুকে খুন করার মধ্যে দিয়ে কী অর্জন করবে? তারা কি রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়? তা আইএস নাম প্রচার করা হচ্ছে, কিন্তু আসলে বাংলাদেশে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এটা দুইটি ডাইমেনশন আমি এটি দেখি। একটা অভ্যন্তরীণ জগতে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা, আরেকটি হলো যে বাংলাদেশে আইএসের উপস্থিতিটা প্রমাণ করা। আইএসের উপস্থিতিটা প্রমাণ করলে পরে এটি একটা আন্তর্জাতিক ডাইমেনশন পায়। তখন আজকে পাকিস্তানে যেমন যেখানে সেখানে ড্রোন হামলা হয়, যেখানে সেখানে মার্কিন সেনারা আক্রমণ চালায়, তখন কিন্তু আমরা যেহেতু বাংলাদেশ ফাইট অ্যাগেন্স্ট টেররে ইন্টারন্যাশনাল অ্যালায়েন্সের পার্ট, তখন কিন্তু বাংলাদেশকে এই শক্তিগুলিকে অ্যালাউ করতে হবে, যে এবং এই সুযোগগুলি তারা অনেকেই নেবে। আশঙ্কার কথা হচ্ছে সেটি, কারণ পাকিস্তানের যে রাষ্ট্র চেহারা তার সঙ্গে তো বাংলাদেশের রাষ্ট্র চেহারার কোনো মিল নাই। কারণ আফগানিস্তানের যে দুর্বৃত্তরা পাকিস্তানের আশ্রয় গ্রহণ করে যেভাবে সাংগঠনিকভাবে কার্যক্রম চালায়, বাংলাদেশে কিন্তু একটি চোরাগুপ্ত হামলাই চালানো হচ্ছে, এবং চোরাগুপ্ত হামলার মধ্যে একটা মিল আছে, এবং তারা খুব পরিকল্পিত এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা এগোয় প্রত্যেকটা হত্যাকাণ্ড যদি আমরা দেখি। কাজে আমি মনে করি এখন পর্যন্ত এটা অভ্যন্তরীণভাবে আমাদেরকে চিহ্নিত করতে হবে, খুব দ্রুততম সময়ে এদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং পলিটিক্যাল স্টেটমেন্ট না শুধুমাত্র কোনো, আমি পুলিশের কাছে স্টেটমেন্টের চাইতে বরং তাদের দৃশ্যমান কাজ দেখতে চাই। যেমন ধরেন চট্টগ্রামে 3 দিন 4 দিন হয়ে গেল, সেখানকার পুলিশ কর্মকর্তা বলছেন যে আমাদের অন্য ধরনের অগ্রগতি নাই, কিন্তু তথ্যগত এবং বস্তুগত অগ্রগতি আছে। মানে এটি একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে এইরকম তথ্যগত বস্তুগত স্টেটমেন্ট আমরা চাই না। আমরা একটা মানে এটা হচ্ছে সাগরনিম্ন প্রণিধানযোগ্য অগ্রগতি। তো কাজেই মানে যত কম স্টেটমেন্ট হয়, যত দৃশ্যমান একটা অগ্রগতি আমরা পাই, এবং রকম তো আমরা দেখছি। মানে পুলিশ একটা ঘটনা ঘটলেই বিবৃতি দিচ্ছেন যে ধরন দেখে মনে হচ্ছে আগেরটার মতো, হ্যাঁ সেটা মানুষ বুঝতে পারছে, কিন্তু একই ধরনের যদি নাটোরে হয়, একই ধরনের যদি গাইবান্ধা হয়, একই ধরনের যদি বগুড়াতে হয়, তাহলে ধরনটা তো ছড়িয়ে পড়ছে সারা দেশে। মানে এবং একই দিনে যখন হচ্ছে তখন এই কথাও বলা যাবে না একই দল মানে ওইখানে যাচ্ছে, তার মানে প্রশিক্ষণপ্রাপ্ত পরিকল্পিত হত্যাকারীদের একটা দল তৈরি হচ্ছে। তো তারা পরিকল্পনা করে এগুচ্ছে, তারা পরিকল্পনা করে হত্যাকাণ্ড করছে, তাহলে তাদের কাউন্টার যারা সরকারে আছেন, যারা পুলিশ আছেন, তাদের পরিকল্পনা কি এবং সেই পরিকল্পনার সাফল্য আসছে না কেন? এই দুইটির যোগফল যদি না মেলানো যায়, তাহলে মানুষই যেটি আপনি বললেন যে এইসব হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে যে ভয় ছড়িয়ে দেওয়ার চেষ্টা, সেই ভয়টা ছড়িয়ে যাবে এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশের স্ত্রীকে হত্যার মধ্য দিয়ে পরিবার আক্রান্ত, পরিবার, এবং এইটার মধ্য দিয়ে গোটা পুলিশকে একটা মানে ধমক দেওয়া হচ্ছে, একটা সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে তোমাদের স্ত্রী পুত্রও তো নিরাপদ থাকবে না। তো প্রধানমন্ত্রী একটা স্টেটমেন্ট করেছেন সংসদে, ফজিলতুন্নেসা বাপ্পি এমপির ওনার প্রশ্নের জবাবে বলেছেন যে পরিবার যদি আক্রান্ত হয়, তাহলে উনি স্মরণ করিয়ে দিয়েছেন যে যারা এই ব্লুপ্রিন্টগুলো করছে তাদের পরিবারও তো নিশ্চয়ই, তাদের পরিবার হবে, কিন্তু হবে বলতে যে তারাও তো নিরাপদ থাকবে না, তাদের পরিবারের সদস্যদের বলছে সজাগ করে দেওয়ার জন্য। তার মানে কি হবে? দেশে অস্থিতিশীলতা তো চলতেই থাকবে, ওরা পরিকল্পিতভাবে খুন করবে, আবার সরকার হয়তো তাদের পরিবারজনদেরকে বা আইনের আওতায় নিয়ে আসবে। তাতে যে ভীতি ছড়ানোর যে পরিবেশটা, সেই পরিবেশটা থেকে বের হওয়ার একটি মাত্র পথ
একটা ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত করা, বিশ্বাসযোগ্য তদন্ত করা এবং প্রকৃত দোষীদের খুঁজে শাস্তির বিধান করা, আইনের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা। এবং আইনি প্রক্রিয়াতে যথেষ্ট দুর্বলতা আছে। আপনি মানে আশুলিয়ায় ঘটনার পরে দেখা গেল যে সেখানে যাদেরকে গ্রেপ্তার করা হলো তারা এর আগে আরেকটি হামলায় তারা গ্রেপ্তার হয়েছিলেন এবং জামিন পেয়ে চলে এসেছেন। তো তারা যদি মানে এই যে ধারাবাহিক প্রক্রিয়ায় যদি জামিন পান, আমাদের আইনি মানে পুলিশের রিপোর্ট এবং আদালতের তৎপরতা এই সবগুলি যদি একসঙ্গে না হয় তাহলে কিন্তু এই জায়গাটাতে ফাঁক থাকবে। বুল ভাই, আরেকটা পর্যায়ে আমাদের সময় প্রায় শেষ, অনেক বিষয় আলাপ করা ছিল। ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন প্রশ্নকর্তা বলছিলেন যে এটা খুবই গোলযোগপূর্ণ সহিংস একটা নির্বাচন হয়েছে এবং সবচেয়ে গোলযোগপূর্ণ তার দৃষ্টিতে প্রশ্নকর্তা, কিন্তু উনি প্রধানমন্ত্রী অতীতের বেশ কিছু নির্বাচনের প্রসঙ্গটা নিয়ে বলছেন যে এটি ওনার প্রধানমন্ত্রী বক্তব্য যেটা বলেছে আমাদের একেবারে খুব মানে অহিংস নির্বাচন সবসময় হয়েছে এটা মনে করবার কোনো কারণ নেই, কিন্তু এইবার ইউনিয়ন পরিষদে যেটা হয়েছে আসলে অনেক বেশি কাজে। কিন্তু প্রধানমন্ত্রী শেষে একটি কথা বলেছেন কিন্তু যেটা নির্বাচন কমিশনের দায়িত্ব, কাজে চূড়ান্ত বিচারে কিন্তু সরকারও, এবং তিনি বলেছেন যে আমাদের একজন এমপির বিরুদ্ধেও মামলা করা হয়েছে, যদিও সেটা সঠিক বলে দলীয়ভাবে তারা প্রমাণ পান নাই, কিন্তু নির্বাচন কমিশন সেই মামলাটা পরিচালনা করছেন। কাজেই আমি মনে করি যে প্রধানমন্ত্রী আগের তুলনা করে তিনি একটা বলবার চেষ্টা করেছেন নির্বাচন কখনো বাংলাদেশে অহিংস হয় না। এটা ঠিক, বাংলাদেশে কখনই মানে একেবারে সহিংসতা মুক্ত নির্বাচন আমরা করতে পেরেছি তা না, কিন্তু এইবারের সহিংসতার মাত্রাটা মানে যেটি নির্বাচন কমিশন খুব হাস্যকর ভাবে যে সর্বশেষ পর্যায়ে তিনি এসে বলেছেন যে অনেক নিয়ন্ত্রণে এসছে। তো এই একটা নির্বাচন মানে স্বাভাবিক হতে কতগুলি পর্ব লাগবে এবং কতগুলি পড়বে, কতগুলি প্রাণহানি হলে পরে আমরা বলতে পারবো যে একটা সহনীয় মাত্রা এসছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য স্টেটমেন্ট না। প্রধানমন্ত্রীর ওই বক্তব্যটাকে আমি খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখি, যেটা আমরা নির্বাচনে হস্তক্ষেপ করি না, আমরা নির্বাচন, এবং তিনি শুধুমাত্র একটা সামাজিক দিক থেকে বলেছেন যে যতটা না চেয়ারম্যান তার চেয়ে বেশি মেম্বারদের পর্যায়ে এটি হয়েছে। এবং এটা ঠিক, মানে প্রত্যাশা যেটা ছিল যে মানে দলীয় প্রতীকে নির্বাচন হলে দল একেবারে তৃণমূল পর্যায় থেকে গণতান্ত্রিক চর্চা করে সেখানকার যোগ্য এবং দক্ষ কর্মীদেরকে নিয়ে আসবে, কিন্তু দুঃখজনকভাবে সেইটা কিন্তু হয় নাই, বরং সেই প্রার্থী মনোনয়নের চাইতে মনোনয়ন বাণিজ্য হয়েছে অনেক বেশি। নির্বাচন কমিশনের ব্যর্থতার জন্য সহিংসতা চূড়ান্ত মাত্রায় গেছে এবং সহিংসতা হয়েছে। কাজেই তিনি যেটা বলেছেন আমি তার সাথে একমত যে এই বিষয়গুলো আমাদের এখন পর্যালোচনা করতে হবে, যে দলীয় প্রতীক, এই যে নিচু পর্যায়ে তৃণমূলে বাণিজ্য, এই বিষয়গুলি যে দলগুলি বিবেচনা করে, কারণ নির্বাচন কমিশন আবার একাও সব পারবে না যদি দলগুলি সহায়তা না করে। কাজেই প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে সবগুলি ডাইমেনশনই আছে এবং তিনি পর্যালোচনা করবেন এরকম চিন্তাও করেছেন, এবং এটার মধ্যে দিয়ে যদি হয় তাহলে হয়তো আগামী নির্বাচনে, কিন্তু খুব দুঃখজনক নির্বাচন আমরা করলাম ইউনিয়ন পরিষদের কোনোই সন্তান সময় একেবারেই নাই, কিন্তু এইটা জিজ্ঞেস করার লোক সামলাতে পারছি না। আমাদের পার্লামেন্টে অর্থমন্ত্রী একটি স্টেটমেন্ট দিয়েছেন ফাইন্যান্সিয়াল সেক্টর সম্পর্কে, কিন্তু মানে আপনি প্রধানমন্ত্রীকে আপনি গেলে এই সব ইস্যুর বাইরে আর কি প্রশ্ন করতে পারেন না? এটি হয়তো যে অর্থমন্ত্রী যেটা বলেছেন মানে যে ব্যাংকিং সেক্টরের পুকুর চুরি না সাগর চুরি হয়েছে, তাহলে পরবর্তী সঙ্গে সঙ্গে পার্লামেন্টের আরেকজন সদস্যের প্রশ্ন করা উচিত ছিল, যদিও তাদেরকে পরামর্শ দেওয়া ঠিক না, যে যখন সাগর চুরি হচ্ছে অর্থমন্ত্রী হিসেবে তিনি কি করছিলেন বা তার দপ্তর কি করছিল। তিনি তো স্টেটমেন্ট দেওয়ার মন্ত্রী, স্টেটমেন্ট দিবে তো সাধারণ মানুষ পালিয়ে যাওয়ার পরে কথা বলে। হ্যাঁ, মানে তিনি তো যখন হলমার্কের কেলেঙ্কারি ধরা পড়লো তিনি বললেন যে টোটাল ব্যাংকিং সেক্টর পিনাটস, তিনি তো এই শব্দ উচ্চারণ করেছিলেন। বেসিক ব্যাংকের এত বড় কেলেঙ্কারির মূল হোতা যিনি, তিনি তো এখনও ধরা ছোঁয়ার বাইরে। কাজে তিনি পার্লামেন্টে স্টেটমেন্ট দিয়ে আগামীবার নির্বাচন করবেন না, এর মধ্যে দিয়ে খুব মানে নিরাপদ অবস্থানে তিনি থাকলেন। কিন্তু মানুষ তো এই প্রশ্ন করবে যে সাগর চুরি যখন হচ্ছে, এই সাগরের পাহারাদার হিসেবে বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে আপনি কি করেছিলেন? ধন্যবাদ জনাব মঞ্জুর হাসান বুলবুল। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে। অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntv.com।